নমস্কার, স্বাগত সবাইকে। আপনি যাই করুন না কেন, যে প্ল্যানই করুন না কেন, আপনার রোজগার যদি না বাড়ে তাহলে আপনি ধীরে ধীরে গরিব হয়ে যাবেন। এবার এই কথা শুনে কালকে আমার এক বন্ধু জিজ্ঞেস করছে যে আমি নয় গরিব আছি, কিন্তু আরও গরিব থেকে আরও গরিব আমি কী করে হব? এটা খুব অদ্ভুত বিষয়। আমার আজকে যদি মাইনে 10,000 টাকা থাকে, আজকে 2025 সাল, আগামী 2028 সালে বা 29 সালে যদি 10,000 টাকাই থাকে আমার মাইনে, তাহলে ধরে নিতে হবে, মানে তাহলে আপাতভাবে মনে হবে যে আমার আর্থিক অবস্থা একই আছে, তাই তো? মানে আজকেও 10,000, 2029-এ 28-এও 10,000, 10,000 থেকে 11,000 হয়নি বা 9,500 হয়নি। কিন্তু অর্থনৈতিক হিসাব বলছে আপনি ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছেন। কেন? তার কারণ মুদ্রাস্ফীতি প্রত্যেক বছর যদি আমি 6% করেও ধরি, তাহলে এই 10,000-এ প্রতি বছর 600 টাকা করে আপনি গরিব হচ্ছেন, অর্থাৎ 6% হারে। অর্থাৎ আজ থেকে 3 বছর পর যদি আপনার মাইনে 10,000-ই থাকে, তাহলে ধরে নিতে হবে আপনার তখনকার অ্যাকচুয়াল মানি ইভ্যালুয়েশন হচ্ছে 3-6-18% আজকের থেকে কম, অর্থাৎ 10,000 থেকে 1,800 টাকা বাদ দিয়ে দিন, 9,200 টাকা। আমি কেন এই কথা বলছি? কারণ আজকে পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকান, দেখবেন যে সেখানে একটা বিস্ফোরণ হচ্ছে, একটা অভ্যুত্থান হচ্ছে মানুষের। রাজশক্তির বিরুদ্ধে মানুষ কথা বলতে শুরু করছেন, রাজশক্তির বিরুদ্ধে মানুষের আন্দোলন হচ্ছে, ইত্যাদি হচ্ছে। কেন হচ্ছে? মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে, এবং এটা যত দিন যাবে তত এটা বাড়বে। তাহলে অর্থনীতি কি? অর্থনীতি কি এইভাবে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে? এইটা হচ্ছে একটা বড় বিষয়। নাকি মানুষের অর্থনৈতিক অবস্থা হামাগুড়ি দিয়ে পেছোচ্ছে? এই জায়গাটা দাঁড়িয়ে আজকে আমাদের আলোচনা। এবং আমরা যেহেতু এখন একটা মহালয়ার সময়ে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ দেবীপক্ষে শুরু হবে, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে মহালয়াতে আমরা এমন কি করতে পারি যাতে অল ওভার আমাদের এই আর্থিক অবস্থার উন্নতি ঘটতে পারে, ডেভেলপমেন্ট হতে পারে। আমি কি বললাম? একই জায়গায় রেখে দিয়ে যারা সেলফ স্যাটিসফ্যাকশনের মধ্যে রয়েছেন তারা দিন দিন গরিব হচ্ছেন। আই রিপিট এগেইন, যে আমার তো মাইনে 10,000-ই আছে, আমার তো 20 আছে, আমার তো 30 আছে, তা নয়। আপনি দিন দিন গরিব হচ্ছেন। কি করে অর্থনৈতিক এই ডামাডোল থেকে আপনি বেরিয়ে আসবেন? আসুন আজকে আলোচনা করব শ্রীদেবের সঙ্গে। শ্রীদেব, আমরা যেটা আলোচনা করছিলাম যে আর্থিক আগম মানে ইনকামের অল্টারনেটিভ কিছু নেই। তুমি যাই করো, তুমি যে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দাও না কেন, যদি তোমার মানি ফ্লো ঠিক না থাকে, তাহলে এভরিথিং উইল বি আ বিগ জিরো। রাইট। তাহলে এই মানি ফ্লোকে বাড়ানোর জন্য এই মহালয়ার সময় আমি কি করব? একদম। সবাইকে নমস্কার। স্পেশালি বলি যে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে হয়তো কী বলবো, বাড়িতে যখন আপনি থাকবেন তখন দেখা গেল যে কোনো কাজই করুন, কোনো ব্যবসা করুন, চাকরি করুন, ইনকামিংটা খুব ভালো হচ্ছে, এটা হচ্ছে একটা রাস্তা। এবং বছরের পর বছর বাড়ছে, গ্রোথ হচ্ছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু যেখানে রয়েছেন সেখানে আপনার টাকাটা থাকছে না। তার জন্য কোনো না কোনোভাবে এমন করে বেরিয়ে যাচ্ছে যে সেভিংস বলে যে ওয়ার্ডটা থাকে সেটার সাথে আপনি অনেক দিন প্রায় না শুনতে শুনতে ভুলে গেছেন নামটা, এরকম একটা অবস্থা। আরেকটা জিনিস থাকে যে ইনকামের জায়গাটাই আপনার ভীষণভাবে ডিস্টার্ব। যেখান থেকে কোনো কারণে অর্থ সংসারে আসছেই না, তো সেখানে রাখাটা তো আরও বড় ব্যাপার হয়ে যাবে। তো দুক্ষেত্রে যদি আমি তাকিয়ে দেখি, একজনের ভূমিকা অপরিসীম, সে হচ্ছে বাস্তু। কারণ যেখানে থেকে খেয়ে দিয়ে আপনি কাজে যাচ্ছেন এবং যেখান থেকে আপনি ইনকাম করে টাকাটা বাড়িতেই আনছেন, সেখানে কি টাকাটা দাঁড়াচ্ছে না। তো এই প্রবলেমটা থেকে বেরোতে গেলে সবার আগে দরকার হচ্ছে বাস্তুর কিছু রীতিনীতি আমার মনে হয় চেঞ্জ হওয়া দরকার, যেগুলো থাকলে পরে আপনি হাজার চেষ্টা করার পরেও, গ্রোথ হওয়ার পরেও সেই বাড়িতে আপনি হাজার চেষ্টা করার পরেও টাকা রাখতে পারছেন না। এইটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে যে আপনার লাইফেই ইনকামিংটাই খুব কম, মানে টাকার যে গ্রোথ, বা দেবাশিসদা যেটা বললো 6% হারে, একদম পারফেক্ট, মানে কী বলবো, দারুণ হিসাব করে বললো যে 18% মিনিমাম আমার 3 বছরে বাড়া উচিত, সেই জায়গাটাও আমি আমার লাইফে পাচ্ছি না। তার মানে কোথাও না কোথাও আমার গ্রহগত সমস্যা আছে। এইবারে এই দুজনকে নিয়েই যদি আমি আলোচনা করি, ফার্স্টে আমি আলোচনা করব বাস্তুকে নিয়ে। কারণ বাস্তুর মধ্যে যদি আমি দেখি,
যে জায়গাটাতে তুমি দুটো বিষয় রাখছো, এক হচ্ছে বাস্তু রাখছো, এক হচ্ছে গ্রহগত অবস্থান। এই দুটো কারণের জন্যই মানুষ ধীরে ধীরে তার আর্থিক অবস্থা খারাপ হতে পারে। একদম, তুমি ইনকাম প্রচুর করছো, বাড়িতেই নিয়ে আসছো, কিন্তু বাড়িতে টাকা থাকছে না। আচ্ছা, সেটাও আবার আরেকটা প্রবলেম। হ্যাঁ, তাহলে আলটিমেটলি সঞ্চয় যদি না হয়, তাহলে তোমাকে আজ থেকে 5 বছর পরে তোমার যদি একটা বড় ফান্ডের প্রয়োজন হয়, তখন কে দেবে তোমাকে? এটা একটা বড় ব্যাপার। দ্বিতীয় জায়গা হচ্ছে তোমার কাছে সেই বড় টাকাটাই আসছে না যেখান থেকে তুমি বাড়িতে নিয়ে আসার পরে সেভিংস করতে পারবে। দুটো জায়গা হতে পারে। তো দু জায়গায়, একটা হচ্ছে গ্রহগত সমস্যা, একটা হচ্ছে বাস্তুগত সমস্যা। বাস্তুর মধ্যে প্রতিটা জায়গায় গ্রহের অবস্থান থাকে। দেখবেন অ্যাটাচ ঘর হলে পরেও না, পায়খানা বাথরুম যখন অ্যাটাচ থাকে, ম্যাক্সিমাম বাড়িতে কোনো না কোনো কারণে অনেকে পায়খানা বাথরুমের যে টয়লেটের যে দরজাটা আছে, দরজাটা আটকাতে ভুলে যান। সেই জায়গাটা হচ্ছে রাহুর। সেই জায়গাটা হচ্ছে রাহু স্থানকে সবসময় বদ্ধ রাখতে হয়, মানে আবদ্ধ করেই রাখতে হয়, আটকে রাখতে হয়। সেটা যদি খুলে রাখেন, তার ফ্লো যদি ঘরের মধ্যে আসে, আপনি জানবেন যেখানেই থাকুক না কেন, শারীরিক জায়গা থেকে শুরু করে অর্থনৈতিক প্রতিটা জায়গাতে আপনাকে ডিস্টার্ব দেবে। আগেকার দিনের মানুষরা কিন্তু তার জন্য সবসময় ঘরের থেকে টয়লেট, পায়খানা বাথরুমটা অনেক দূরে রাখতো। আজকে ডেটে ফ্ল্যাট কালচারে হয়তো সেগুলো সম্ভব না, এমনকি বাড়িতেও বাড়িতেও অ্যাটাচ হয়ে যায় অনেক সময়। এবার তুমি দেখবে যে কটা বাড়িতে অ্যাটাচ আছে, সে কটা বাড়িতে কিছু না কিছু প্রবলেম সবসময় লেগে রয়েছে। মানে নিজে শোয়ার ঘরের সাথে যদি থাকে, স্পেশালি আমরা বলি যে বাবা মার বয়স হয়েছে, তারা অসুস্থ, তার জন্য আমরা পায়খানা বাথরুমটা তাদের ঘরে অ্যাটাচ রাখছি, অথবা পায়খানা বাথরুমের অ্যাডজেসেন্ট ঘরে তাদেরকে অনেক সময় আমরা থাকতে বলি। হ্যাঁ, এবং তার জন্যই কি বয়সকালে শরীর খারাপের প্রবণতাটা আরো মুখের কথাগুলো তুমি কেড়ে বলছো, তো একদম বাস্তব। তো সেই জায়গাটাতেই তৈরি হয়ে যায়, এবং তাদের পিছনে ওষুধের খরচা বা ওষুধের যে পরিমাণটা না যে হারে বাড়বে, তখন তোমার সঞ্চয়ের জায়গাটা মনে হবে সত্যি কম, মানে সঞ্চয় হওয়ারই জায়গা নেই। তো সেই জায়গাটাকে ডিটাচ করার একদম আলাদা কিছু রাস্তা রাখা উচিত। দ্বিতীয় জায়গা হচ্ছে, এটা একটা বাস্তুর একটা পার্ট বললাম। দ্বিতীয় পার্ট হচ্ছে আমাদের বাড়ির যেখানে আমরা টাকা পয়সা রাখি বা সঞ্চয় করে, কিছু পয়সা তো মানুষ অবশ্যই ঘরে সংসার চালানোর জন্য রাখেন। সেই যে জায়গাটা, আমি সেটাকে যদি সিন্ধুক বলে সম্বোধন করি বা লকার বলে সম্বোধন করি, সেটা যেন অলওয়েজ পশ্চিম দিকে হয়। যদি পশ্চিম দিকে না হয়, যদি আপনার এটাকে উত্তর দিকে হয়, অথবা পূব দিকে হয়, অথবা ঈশান কোণের দিকে হয়, আপনি দেখবেন সেই পরিমাণ অর্থ আপনি জমাতে পারছেন না। যা জমাচ্ছেন জাস্ট তার 30%, যা আপনি ইনকাম করছেন সেগুলো সমস্ত বেরিয়ে গিয়ে উচ্ছিষ্ট পরিমাণ যেটা পড়েছে তার 30% পড়ে রয়েছে। তো মানে আলটিমেটলি এটাকেও সেভিংস বলতে, আমার মানে একটা ফোন আছে। হ্যাঁ, ফোন আছে, ঠিক, আমরা এগুলো জানবো এবং এর উপায়টা কি, এই মহালয়াতে আমরা কেন এই বিষয়ে কথা বলছি সেটাও আমরা শুনবো। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার দেবাশিস দাদা, আপনাকে নমস্কার। সুজিত দাদা, আপনাকেও নমস্কার। আমি যাদবপুর থেকে বলুন, আপনি কার সম্পর্কে কথা বলবেন আজকের এই অনুষ্ঠানে? আমি আমার সম্বন্ধেই জানতে চাই। তার আগে আমি বলতে চাই যে দাদা, আপনার মানে কথাবার্তার মধ্যে, মানে আপনি যেভাবে বলেন, মানে আমার মনে হয় আমি বসে বসে গীতা পড়ছি। এত কিছু জানা যায়, কিছু বলার নেই। সকালবেলা মনে হয় যে আমি পুজো পাঠই করছি, এত কিছু জানতে পারি দাদা। মানে ভীষণই ধন্যবাদ আপনাকে। এই প্রোগ্রাম হয় না সচরাচর, একটাই পাওয়া যায় দাদা। এই প্রোগ্রামটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমাদের উদ্যোগকে প্রশংসা করা মানে আমাদের উৎসাহ দেওয়া। একদম, আমাদের এই যে উদ্যোগ, যে জ্যোতিষকে একটু অন্যভাবে দেখো, প্রোগ্রামের নামটাই হওয়া উচিত ছিল, কেউ একজন সৌভাগ্যের দিশারি দিয়ে ফেলেছে, নাহলে আমি দিতাম যে জ্যোতিষকে অন্যভাবে দেখা। তো এটাই তাই হচ্ছে। থ্যাংক ইউ। এবার আপনি না একটু কাইন্ডলি আপনার নামটা বলে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এগুলো একটু বলুন। হ্যাঁ দাদা, আমার ওয়েন্দ্রিলা, আমি ওয়েন্দ্রিলা কথা বলছি, যাদবপুর থেকে। আমার ডেট অফ বার্থ হচ্ছে 30/5/1988। 30/5/1988। হ্যাঁ, আমার বিকাল 5টা বেজে 1 মিনিটে জন্ম। টাইমটা বুঝতে পারলাম না। বিকাল 5টা বেজে 1 মিনিট। বিকেল 5টা বেজে 1 মিনিটে জন্ম। জন্মস্থান কলকাতা? কলকাতা, হ্যাঁ। বেশ, ঠিক আছে। এবার একটু ওয়েট করুন, আপনার ছকে কি আছে উনি বলবেন, আপনি বাস্তবতার সঙ্গে মেলাবেন, মিলিয়ে আমাদেরকে আবার ফিডব্যাক। আমি জানি দাদা, আমি জানি আমি অনেক কষ্টে আজকে লাইন পেয়েছি, খুব লাকি নিজেকে ভাবছি। তাই না, আগে শুনে নিন প্রেডিকশনটা, আগে শুনে তারপর। সোমবার ছিল তো জন্ম? একদম। আচ্ছা, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। আচ্ছা, চতুর্দশী শুক্লপক্ষে জন্ম, দিবাড়ি গণ। আচ্ছা, জন্মছক অনুযায়ী শুক্র বকরি। আচ্ছা, আর এদিকে বকরি হচ্ছে শনি, দুটো গ্রহ বকরি আছে।
আচ্ছা, লগ্নের সমসপ্তমে বৃহস্পতি অপূর্ব, লগ্নের মঙ্গলের ঘরে চন্দ্র, আচ্ছা এদিকে হচ্ছে শনি থার্ড হাউসে, 4th হাউস কি জন্য, 5th হাউসে মঙ্গল রাহু, আচ্ছা 6, 7, 8 হচ্ছে রবি, 9 হচ্ছে বুধ শুক্র, 10, 11, আচ্ছা কোথা থেকে স্টার্ট করব? মেইন ব্যাপার হচ্ছে লগ্নে সপ্তমে বৃহস্পতি থাকলে জাতক বা জাতিকার জীবনে সবসময় কী বলবো স্পেশালি কিছু একটা পাওনা থাকে, কিন্তু সমস্যা হয়ে যায় কি বাকি গ্রহগুলোকে একটু সাপোর্টিভ হতে হয়। মঙ্গল শনির ঘরে বসে রয়েছে, মঙ্গল আর শনির তারতম্যে আত্মীয় রিলেটিভস মানে যারা হয় আমাদের, তাদের কাছ থেকে কোথাও না কোথাও একটু বাধা বিপত্তি এগুলো আমাদের লাইফে চলে আসে। তারপরে মঙ্গল রাহু সেই মানুষটাই যে বৃহস্পতি সমসপ্তমে বসে আছে, মানে সে ধর্ম নিয়ে নিজের জায়গা নিয়ে বা বড়দের প্রতি রেসপেক্ট 100% থাকবে, তাকেও মাঝে মধ্যে মুখ খুলতে হয়, কারণ মঙ্গল রাহু যখন একত্রে হয়ে যায় তাকে বাধ্য করায় পরিবেশ পরিস্থিতিটাকে নিজের কন্ট্রোলে আনার জন্য একটু মুখ খোলার জন্য। কেমন? হ্যাঁ। আচ্ছা, রবি বসে রয়েছে যে জায়গাটাতে, সেই জায়গাটাতে নিজের থেকেও যেন আমার হচ্ছে না বা আমার হলো না এই একটা আফসোস পেয়ে যাওয়া। শুক্র এবং রবির মানে সংযোগ, যেটাকে আমরা বলি না যে রবি শুক্র দারিদ্র্য যোগ, মানে কোথাও না কোথাও মনের ভেতর একটা না পাওয়ার তাগিদটা যেন বেশি কাজ করে। বুধ শুক্র একত্রে বসে রয়েছে, লাইফে পাবেন সব কিছু, এটাও বাস্তব। রবির ঘরে কেতু বসে রয়েছে, লাইফে যে পরিমাণ ওপরে ওঠার কথা ছিল ততটাই ভাগ্য বিড়ম্বনা পেতে 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 পাওয়া হচ্ছে, কিন্তু যেটা পাওয়ার কথা ছিল 2018-তে সেটা গিয়ে পাওয়া হয়েছে 2023-এ। তো এই রকম একটা সংযোগ লাইফে এগিয়ে নিয়ে যায়। তবে একটাই কথা যে ধৈর্য ধরাটা আমার মনে হয় প্রচণ্ডভাবে জরুরি, কারণ ধৈর্য যদি না ধরেন তাহলে পরে হারিয়ে ফেলার প্রবণতাটা বেড়ে যাবে। মাথাকে ঠান্ডা রাখুন, বৃহস্পতি কোথাও না কোথাও মাথার উপর হাত দিয়ে রেখেছে যে আমি আছি গুরু, তো সেই জায়গাটাকে বিশ্বাস রেখে এগিয়ে চলুন, যাই লাইফে এভরিথিং আপনি পাবেন। যা বয়স আপনার সেই অনুযায়ী হয়তো অনেক বেশি প্রাপ্তিযোগ ছিল, পেয়েছেন হয়তো 25 থেকে 30%-এর মধ্যে। আগামী দিন বাকিটা আপনার জন্য ওয়েট করছে, জাস্ট নিজেকে রিল্যাক্স রাখুন। কেমন? এবার একটু বলুন দেখি যে আপনি যা যা শুনলেন সেটা আপনার জীবনের ক্ষেত্রে কতটা বাস্তব? 100%ই বাস্তব, এটাই আমি দাদা কি বলবো আর, আমি তো একদম স্পিচলেস। আমি একটাই জানতে চাই যে আর্থিক দিকটা একদম ঠিকই বলেছেন দাদা, মানে আমি কোনোদিন আমার অসুবিধা ছিল না, আমি আর্থিক অসুবিধায় পড়েছি দাদা। হ্যাঁ, একটু ডামাডোলে চলছে আমার, এটা আমার কবে আবার ঠিক হবে বা একটু খারাপ ভালো সময় কবে আসবে, ব্যাস এটুকুই আমি জানি। এইগুলো কেটে যাবে, এইগুলো দিয়ে কোনো রকম বিন্দুমাত্র টেনশন করার দরকার নেই। 24 সালের জুলাই মাসের পর থেকে আপনার লাইফে কেতুর আগমন হলো, মানে শত্রুতা, অহেতুক কিছু শত্রুতার জন্য জমানো পয়সাগুলো খরচা করে ফেলেছেন। থানা পুলিশ হয়তো কোর্ট আদালত উকিল এসব করতে গিয়ে বা কিছু জটিলতার কারণে শারীরিক কারণে হয়তো সেই পয়সাগুলো খরচা হয়েছে আপনার। একদমই জমানো টাকা হঠাৎ করে বেরিয়ে গেছে অনেকটা। একদম ঠিক দাদা। ওই জন্য মনে হচ্ছে যে আমার অর্থের জায়গাটা আরো খারাপ হচ্ছে, কিন্তু আদতে অতটা খারাপ নয়, কিন্তু আপনার ওই সঞ্চিত টাকা বেরিয়ে যাওয়ার জন্য প্রবলেম। খারাপ হবে না, খারাপ হবে না। 26 সালের মিডিল থেকে অনেকটাই ঘুরে যাবেন। আমি আপনাকে কোনো গাইডলাইন কোনো কিছুর দরকার আছে কি? কোনো জায়গায় স্পেশালি দুটো জায়গায় একটু ডিস্টার্ব আছে, যেগুলো নিয়ে হয়তো আলোচনা পরে হবে, কিন্তু ওভারঅল ঠিক আছে। এবং 27 আস্তে আস্তে আপনি দেখবেন ম্যাক্সিমাম জিনিস আপনার ফেভারে চলে আসছে। 27 সাল বলছি, 2027। ঠিক আছে, একদম। আর কোনো প্রশ্ন? না দাদা, অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। জীবনে দেখুন জটিলতা আসবেই, আপস অ্যান্ড ডাউন আসবেই। এটাকে আমরা ততক্ষণই ভয় পাবো যতক্ষণ আমরা জানতে পারবো না। মানে খুব অদ্ভুত বিষয়, ধরুন আমি বাড়িতে ঘুমোচ্ছি, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলাম যে আমার পাশে একটা বাঘ দাঁড়িয়ে রয়েছে। আমি যতটা আঁতকে উঠবো, সুন্দরবনে ঘুরতে গেছি, তখন দেখা যাচ্ছে আমাদের রিসর্টের মধ্যে একটা বাঘ ঢুকে গেছে। আমি অনেকটা কম আঁতকে উঠবো, কারণ আমি জানি পরিস্থিতি সেখানে এরকম হতে পারে, যে কোনো সময় বাঘ আসতে পারে। কাজেই যদি আমি আমার ভবিষ্যৎ সম্পর্কে জানতে পেরে যাই, মানে অ্যাস্ট্রোলজির কাজটা হচ্ছে আপনাকে জানানো, প্রতিকারটা হচ্ছে পরে। আগে আপনার লাইফের সমস্ত আপস অ্যান্ড ডাউনকে অ্যানালিসিস করা, ব্যাখ্যা করা, যেটা শ্রীদেব খুব ভালোভাবে করে থাকেন। আমি যদি জানতে পারি যে আমার জীবনে 27-এর মধ্যে উন্নতি আসবে, তাহলে কি আমি আমার প্রিপারেশন সেইভাবে নেব? একদম।
আমি যদি জানতে পারি যে 27-এর মধ্যে একটা ডামাডোল আসবে, তাহলে কি করব? আমার একমাত্র একটা জায়গায় আমি কনসেন্ট্রেট করবো, আমি হট করে কোথাও বড় টাকা ইনভেস্ট করে দেবো না। না, সঞ্চয়ের দিকে ফোকাস করব, সঞ্চয়ের দিকে ফোকাস করব, খরচাটাকে আমি কন্ট্রোল করব, রোজগারের দিকে আমি যত্নবান হব। কিছুই না, মানে এগুলো করলেই না আপনার অবস্থার প্রতি আপনার নিয়ন্ত্রণ চলে আসবে। এবার থাকলো পড়ে রেমেডির কথা বা আধ্যাত্মিক প্রতিকারের কথা। এগুলো কেন করা? এগুলো আপনার মনের যে শক্তিকে আরও বেশি বাড়িয়ে দেওয়া, নাথিং এলস। আমি আবারও বলছি, আই রিপিট এগেইন, নাথিং এলস। আপনি একটা স্টোন পড়লেন, তার থেকে আপনার মনের ভেতরে ঊর্জা শক্তি জাগরিত হবে। আপনি আধ্যাত্মিক পুজো অর্চনা করলেন, ঈশ্বরকে প্রার্থনা করুন না প্রত্যেক দিন, তার মন্ত্র পড়ুন না প্রত্যেক দিন, তাকে পুজো করুন না প্রত্যেক দিন, দেখবেন একটা সার্টেন টাইমের পর, অন্ততপক্ষে 3 মাস পর, আপনার মধ্যে অদ্ভুত রকমের একটা ক্ষমতা তৈরি হবে। আফটার 90 ডেজ আপনি একটা অদ্ভুত ক্ষমতা তৈরি হবে এবং আপনি সামহাও কিছু না কিছু আশীর্বাদ পাবেন ঈশ্বরের। আপনি নিজে দেখতে পাবেন সেটা বিচার করে। এই যে শ্রীদেবের যে বিভিন্ন অবস্যায় ঈশ্বরের কাছে মানুষ যান বা তারা যারা ডিভোটিস রয়েছেন তারা সেখানে সমর্পণ করেন, তার কোনো ডিমান্ড নেই, মানে শ্রীদেবের কোনো ডিমান্ড নেই যে এত টাকা দিতে হবে, এই করতে হবে বা এই উপাচার করতে হবে। কিন্তু এই যে মানুষ করেন, তার কারণটা কি? আমি কোথাও গিয়ে পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, যার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। দেখুন, কে জানতো যে নেপালে এইরকম গন্ডগোল হবে? কে জানে যে এই পুজোর সময় সাইক্লোন হবে কি হবে না? আবহাওয়া অফিস শুধুমাত্র পূর্বাভাস দিতে পারে, লেকিন হোনি কো টাল নেই सकते। যেটা হওয়ার সেটা হবেই, যেটা হওয়ার সেটা হবে। উই ক্যান প্রেডিক্ট সামহাও। তাতে কি হয়? মানুষ সতর্ক থাকতে পারেন। উপকূলবর্তী এলাকার মানুষ, তাদেরকে ইভ্যাকুয়েট করা হতে পারে, তারা একটা নির্দিষ্ট জায়গায় চলে যেতে পারেন, সরকার কিছু মেজার্স ইনিশিয়েটিভ নিতে পারে। এটাই হচ্ছে বড় রেমেডি। শ্রীদেব সেই কাজটা, আমি সেই জন্যই বলছি যে জ্যোতিষকে এই প্রোগ্রামে অন্যভাবে দেখার চেষ্টা করা হয়, কনভেনশনাল পদ্ধতিতে নয়, আজকের দিনের উপযোগী করে। মানুষকে জোর করে ওষুধ গিলিয়ে দেওয়া আর ইচ্ছাকৃতভাবে খাওয়া, দুটোর মধ্যে একই পরিমাণ ওষুধ খেলেন, ইচ্ছাকৃতভাবে যেটা খেলেন সেটাতে কাজ অনেক বেশি হবে যেটা জোর করে, কারণ আপনার মন ওষুধের সঙ্গে পারমিটই করবে না। তাহলে তো মাঙ্গলিকে এতগুলো এক্সাম্পলও থাকতো না। যে সত্যি যদি মাঙ্গলিক মেয়েরা খারাপই হয়, সত্যি এখনো পর্যন্ত বহু ছেলের বাড়ি থেকে মানে যে মাঙ্গলিক মেয়ে মানেই খারাপ, জীবন শেষ, তো একদমই না। আলটিমেটলি জুটুক বিচারটা ভীষণভাবে প্রয়োজন, এটাকে মাথায় রাখতে হবে। আর যদি সত্যি মাঙ্গলিক মেয়েদের খণ্ডন করার পর বৈবাহিক জীবন ভালো হয়ে গিয়ে থাকে, এই একটাই রাস্তার জন্য যদি বিয়ে দেন, আমার মনে হয় এটা ভুল। কারণ মেয়েটাকে জাস্টিফিকেশন করার সুযোগ দেওয়া দরকার, কারণ তাকে এত দূর পড়িয়েছেন, শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন। তাহলে পরে আলটিমেটলি আমি একজনের নাম সবসময় মানে তুলি, তার নাম হচ্ছে ঐশ্বরিয়া রায়। তো বিশ্বনাথের মন্দিরে অমিতাভ বচ্চন নিজে নিয়ে এসে মাঙ্গলিক কাটিয়ে ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন। হয়তো বৈবাহিক জীবনটাতে ওনাদের সুখী নয়, আলাদা ব্যাপার, কিন্তু মেয়েটার মানে যে কেরিয়ার গ্রাফটা ছিল সেটা একদম ডাউন ট্রেন্ডে চলে গেল। কোথায় সেই হাম দিল দে চুকে সালাম, তার থেকে শুরু করে কোনো ফিল্ম না করা, এবং ওই রকম একটা পরিবার, এবং তাদের এত টাই আপস রয়েছে, মানে অমিতজি বলবে আর কোনো প্রডিউসার ডিরেক্টর সেটা নিয়ে দুবার ভাববেন, এটা হতেই পারে না। আর তারপর সেরকম সুন্দরী, এরকম না যে অত্যন্ত কুৎসিত বা কিছু, বিশ্ব সুন্দরী তা নয়, বিশ্ব সুন্দরী। তো কাজেই সেটাই, মানে অনেক কিছু ব্যাপার আছে যেগুলোকে একটু ভাবলে আপনার মনে হবে যে না, কোনো কিছু কোনো স্রোতের এগেনস্টে বিপরীতে গিয়ে দেবাচার্য কোনো কথা বলে না, রিয়েলিটি নিয়ে কথা বলে। যে জায়গাটাতে আপনার প্রাপ্তি আছে, যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে, আমি যদি বলি কারোর ফ্যামিলিতে কখনো বাবা মায়েরা গীতা সম্বন্ধে ছেলে মেয়েদের বা মহাভারত সম্পর্কে গল্প শোনান না, একদম ভুল। প্রচুর ফ্যামিলি আছে এখনও পর্যন্ত মোটিভেট করার জন্য মহাভারতের গল্প, রামায়ণের গল্প, বা দুই ভাইকে বোঝানোর জন্য রাম লক্ষ্মণ, ভরতের উপমা, ভরত 14 বছর যে জুতো সিংহাসনে রেখে রাজত্ব করেছেন, প্রতিটা জায়গা কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাগুলো কিন্তু এক একটা এক্সাম্পল। হ্যাঁ, আমি যদি বলি প্রতিটা ফ্যামিলির ক্ষেত্রে না, আমি ভুল, আমি বলি কিছু ফ্যামিলির ক্ষেত্রে এখনো পর্যন্ত আছে, তাদের মানসিকতা এখনো আছে, এবং বাবা মারা সেই বীজটা বপন করছে আগামী দিন যেন কোনো কারণে সমস্যা না হয়, যে তাদের সাথে তাদের সন্তানের দূরত্ব বাড়ুক। তারা এইটুকুনি নিশ্চিন্ত থাকবেন যে আপনাদের দুজনের বিহেভিয়ার হাজব্যান্ড ওয়াইফের, এবং তার সাথে সাথে যে পৌরাণিক গল্প বা বিধি যেগুলো আছে, মানে
পরিবারের সকলকে সম্মান করা, রেসপেক্ট করা, দুই ভাইয়ের মধ্যে সংযোগ কেন স্ট্রং থাকা দরকার। পৃথিবীতে এখনও পর্যন্ত দেখুন যত ভাই, দুই ভাই একসাথে রয়েছে তাদের কেউ আজ অব্দি হারাতে পারেনি, বহু ক্ষেত্রে দেখা গেছে। তো এই যে শিক্ষাগুলো যখন তাদের মধ্যে চলে আসে না, সেই ফ্যামিলিটা আলাদাভাবেই তৈরি হয়। কখনো তার বাবা মাকে চিন্তাই করতে হবে না এই দুই ছেলের মধ্যে কেউ আমাকে দেখবে কিনা, সে নিয়ে গালে হাত দিয়ে ভাবি বা আগামী দিন আমাদের বৃদ্ধাশ্রমে যেতে হবে নাকি, তার জন্য ফান্ড জোগাড় করি, এসব চিন্তাভাবনাই নেই। কিছু কিছু জিনিস এগুলোকে সংস্কার বলে। আমি বারবার করে একটা কথা বলি, যখন ভীষ্ম পিতামহ একদম রেডি হয়ে গেছিলেন যে পঞ্চপাণ্ডবকে পরের দিনকে 5খানা তীর তুলে রেখেছিলেন, এবং আমাদের শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে নিয়ে যখন তার সভায় গেলেন দাসীর ড্রেস পরে, বলো তোমাকে যে নিয়ে এসছে দাসীর ড্রেস পরে, সেখানে কি আমার কোনো বক্তব্য থাকে? ঠিক পরের দিন সকালে যখন দুজনের সংলাপ হচ্ছে, তখন বলল যে আপনি তো সমস্ত কিছু ইয়েকে দিয়েছেন, আমাদের অশ্বত্থামাকে দিয়েছেন, তার সাথে কি দেননি? বললো না, আমি এমন কোনো জিনিস নেই যেটা বাদ আছে। বললো সব দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, সমস্ত কিছু দিয়েছেন, কিন্তু সংস্কার দেননি। এই একটাই বড় সমস্যা। এই সংস্কারটা যদি ওর মধ্যে থাকতো তাহলে আজকে প্রবলেম হতো। এটা আজকের দিনেও খুব দরকার, এটা আজকের দিনেও খুব দরকার, ভীষণ দরকার। মানে এটা আলোচনার সত্যি ঠিক, মানে আপনার মধ্যে সব আছে কিন্তু কোনো সংস্কার নেই, আপনার মধ্যে সেই রেসপেক্ট নেই, তাহলে ডেফিনেটলি ভগবান বলে তৃতীয় একটা শক্তি আছে, কিন্তু তার প্রতি রেসপেক্ট নেই। তাই তো, হ্যাঁ, বাস্তব। এবং এই একটু আগে যদি বললেন না যে ওনার মধ্যে যে ভক্তিটা আছে না, গীতা শোনার জন্য একটা মন চাই। গীতা চাইলেও আমি মোবাইলেও শুনতে পারি, গীতা চাইলে আমি মোবাইলেও দেখতে পারি, গীতার প্রতিটা ওয়ার্ডের মানে ওখান থেকেও বুঝতে পারি, কিন্তু সেটা বোঝার জন্য, সেটা শোনার জন্য একটা মন চাই। সেটাও একটা সংস্কার, সেটাও একটা সংস্কার। এইবারে গীতাতে কী আছে এইভাবে আলটিমেটলি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, পৃথিবীর বুকে যত বড় বড়, মানে পৃথিবীর বুকেই বলি, যত বড় বড় ব্যবসায়ী আছেন তারা তাদের শাস্ত্রকে বা সেই জায়গাটাকে, আমি যদি ইন্ডিয়ান হয়ে বলি, গীতাকে বাদ দিয়ে এগোনোর চেষ্টা করেছেন। সে কোনোদিনই কিছু করতে পারেননি, কন্টিনিউয়াসলি বিজনেস চেঞ্জ করতে করতেই তাকে যেতে হয়ে গেছে। এমন না যে একটা বিজনেসকে দাঁড় করিয়ে আরেকটা বিজনেসে স্টার্ট করেছে, কারণ গীতা হচ্ছে এমন একটা রাস্তা যে আপনাকে প্রতিটা জায়গা সংস্কার দিচ্ছে। এবারে চলে আসি অর্থনৈতিক জায়গা, যেটা নিয়ে আলোচনা করছিলাম। এই সংস্কারের মধ্যেই বাড়িতে যে কজন মেম্বার আছেন, আমি যেটা বলেছিলাম যে মোক্ষম উপাচার, আমি টোটকাতে স্পেশালি বিশ্বাসী নয়, কিন্তু কিছু জিনিসে বিশ্বাসী যেগুলোতে কাজ হয়। তো স্পেশালি বাড়িতে যে কজন মেম্বার আছেন, দেখবেন মহালয়ার দিনকে তর্পণ হয়, প্রত্যেকে 14 পুরুষের নামে জল দেন, খুব স্বাভাবিক ব্যাপার। আপনার বাড়িতে যে কজন মেম্বার আছেন, ছোট্ট তো আমার বাড়িতে যদি নিয়ে গিয়ে গঙ্গায় জল দেন, মানে যে বাচ্চাটি আর রয়েছেন সেও যদি নিজের 14 পুরুষের নাম জানেন না, জাস্ট ঠাকুরমশাইকে বলে দিক পাশ থেকে কেউ একজন, এবং তাকে দিয়ে জলটা দেওয়ান, আপনি দেখুন। এবং তারপরে 1 মাস 1.5 মাসের মধ্যে আপনার ফ্যামিলির কন্ডিশন চেঞ্জ হয় নাকি। এর সাথে নেক্সট আরও কিছুটা আছে যেটা বাস্তু রিলেটেড। হয়তো আজকে টাইম শেষ মুখে, আজকে এতটা মানে প্রোগ্রামটাকে টানবো না, আগামী দিন অবশ্যই এটা নিয়ে বলবো। কিন্তু তার সাথে সাথে যেটা বললাম যে মহালয়ার দিনকে বাড়ির প্রতিটা মেম্বার একটা তামার পাত্রে করে মানে গঙ্গার জল নিন, এবং সেখানে 14 পুরুষের নাম বলে, যারা যারা যদি জানা থাকে, যদি না থাকে সেই হিসেবে পুরোহিত মশাই অবশ্য কাজ করবেন। এবং উইথ রেসপেক্ট, যে আমরা চাই তোমরা যেখানেই থাকো ভালো থাকো, এবং আমাদের প্রতি তোমাদের আশীর্বাদের হাতটা সবসময় সমানভাবে রেখো। আপনার ফ্যামিলিতে ভালো যদি না হয়, আপনারা লাইভ প্রোগ্রামে আমাকে ফোন করে বলুন। ছোট্ট একটা জিনিস বললাম, এটা কোনো টোটকা না, এটা একটা উপাচারের মাধ্যমে এটা করবেন। এবং তার সাথে বাড়ি ফিরে আসার পর কী করবেন সেটা অবশ্যই আগামীকাল বলবো। একদম, আজকে যেহেতু সময় কম, তবে একটা ঠিক যে আমাদের এই ভারতবর্ষের মধ্যেই এখন অন্যতম বড় মানে বিখ্যাত ব্যবসায়ী, তার বাবা খুব ছোট থেকে শুরু করেছিলেন, এর পরবর্তীকালে যখন একটা সম্পত্তি তিনি তৈরি করলেন, তার 2 ভাইয়ের মধ্যে ভাগ করে দিলেন। এই যে তুমি বলছিলে 2 ভাই এবং সমান ভাগ হয়েছিল, একজনকে আজকে এটা লোকে মনেও রাখে না, ব্যাংক করাপ্ট হয়ে গেছেন, আরেকজন তো দাঁড়িয়ে থাকেন সবসময় ভগবানের কাছে, কি এরকম করছেন, এরকম করছেন, কেন করছেন, কয়েকদিন আগেও নিজে নৌ নারায়ণায় নমো নারায়ণময় নমো এরকম করেই যাচ্ছেন, নিজেকে সবসময় রিচার্জ, মানে আমরা বলি পাওয়ার আপ করা, তো সেটাকে করে যাচ্ছেন। তো করার কারণটা কি? করার কারণ হচ্ছে নিজের জায়গাটাকে ভগবান যে জায়গা দিয়েছে ওখান থেকে হারাতে দিও না, আশীর্বাদের হাতটা আমার মাথায় রেখো। আরেকজন এগুলো বিশ্বাস করতেন না, স্টারদের সাথে ঘুরতেন, আজকে উনি স্টার হয়ে গেছেন। একদম ঠিক। তো একসঙ্গে থাকলে অনেক কিছু, ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, ডেফিনেটলি, এটার কোনো পরিবর্তন নেই। এই একটু আগে বললাম 2 ভাইয়ের মধ্যে স্ট্রেংথ থাকলে কি হয় আর না থাকলে কি হয়, আমি ওই জন্যই কথাটা বললাম। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবারও একই সময় অনুষ্ঠানে দেখা হবে। অনেক ধন্যবাদ শ্রীদেবকে। নমস্কার। নমস্কার সবাই।